সকলকে স্বাগতম আজকে আমাদের এই গতির ক্লাসে। আজকে 19 এর যে দ্বিতীয় অধ্যায় গতি আছে, আজ আমরা এই গতি নিয়ে আলোচনা করব। যত প্রকার গতি আছে সকল গতি আলোচনা করব এবং এই A to Z যা আছে সব বোঝার চেষ্টা করব। আর সকল সূত্রগুলো কিভাবে সমীকরণ সহ আসছে এটারও গাণিতিক প্রমাণ দেখাবো আজকে। আর গ্যালিলিও যে 3টা সূত্র দিছে এর কোনো গাণিতিক প্রমাণ এই 19 এর বইতে দেওয়া নাই, কিন্তু আজকে আমরা তাও দেখবো যে আসলে যে গ্যালিলিও 3টা সূত্র দিছে এই সূত্রটা বাস্তব কিনা, এই সূত্রগুলো কিভাবে গাণিতিকভাবে প্রমাণ করা যায়। আর যদি কেউ চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর অন্যজনকে দেখার সুযোগ করে দিবে, শেয়ার করে দিবে। চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আছে স্থিতি এবং গতি। স্থিতির জিনিসটা কি আর গতি জিনিসটা কি? স্থিতি হচ্ছে সময়ের সাপেক্ষে যার অবস্থানে কোনো পরিবর্তন হয় না। সাপোজ এইটা একটা বস্তু, এই বস্তুতে সময় যত যাচ্ছে, ধরো টি সমান 5 সেকেন্ড হোক, টি সমান 10 সেকেন্ড হোক, যাই হোক এর সময়ের সাপেক্ষে এর কোনো অবস্থানে পরিবর্তন হচ্ছে না, ও এই জায়গায় অবস্থান করছে। কিন্তু গতি জিনিসটা কি? গতি আগে জিনিসটা এই জায়গায় ছিল, সময়ের পরিবর্তনের সাপেক্ষে এই বস্তুটা এদিক চলে গেছে কিংবা এদিক চলে আসছে, মানে এর অবস্থানে পরিবর্তন হচ্ছে। অবস্থানে পরিবর্তন হলে আমরা তাকে বলবো গতি, আর অবস্থানে পরিবর্তন না হলে সেটা স্থির। আর স্থির কিংবা গতিশীল এটা নির্ণয় করার জন্য একটা মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু ধরে নিতে হয়। মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দুটা কি? আমরা যার সাপেক্ষে কোনো বস্তুর গতি নির্ণয় করতে চাই সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তাহলে দেখা যাক কি। সাপোজ এই একটা বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে একটা বস্তু এই জায়গা আছে, এই বস্তুটা এখন এই বস্তুর সাপেক্ষে যদি এই বস্তুর গতি নির্ণয় করতে চাই তাহলে এই বস্তু হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। এখন সাপোজ এই বিন্দুর সাপেক্ষে এই বস্তুটি যদি এদিক কিছুটা সরে যায়, তাহলে কিছুটা দূরত্ব আগে ছিল এইটুকু, এখন দূরত্ব কতটুকু চলে গেছে, তার মানে বস্তু কিছুটা সরণ হচ্ছে, মানে বস্তুটা গতিশীল, গতি অর্জন করছে। আর যদি স্থিতি বলা যায় তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই বস্তুতে অবস্থানের পরিবর্তন না হয়। সাপোজ আগে এই জায়গায় ছিল, পরবর্তীতে এই জায়গায় আছে, এর অবস্থান যত সময় যাচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় আসছে, কিন্তু এর কোনো পরিবর্তন হচ্ছে না, এই দূরত্ব সবসময় বজায় রাখছে, তার মানে এটা স্থিতি। আর প্রসঙ্গ কাঠামো কি? এই পৃথিবীতে সকল প্রকার গতি হচ্ছে আপেক্ষিক গতি, মানে কোনো কিছু প্রসঙ্গ কাঠামো বাস্তবভাবে এরকম নয়। কারণ তুমি যদি পৃথিবীর সাপেক্ষে ধরো প্রসঙ্গ বিন্দু, তাহলে পৃথিবী তো দেখো সূর্যকে চারদিকে ঘুরতেছে, মানে পৃথিবী নিজেই তো ঘুরতেছে, তাহলে এটা যদি স্থির ধরে তাহলে এটা কি স্থির হলো না। আর যদি পৃথিবীতে আমরা মানুষ ধরি তাহলে এটা পৃথিবীর উপরে একজন লোক আছে এই জায়গা, তাহলে এই লোকটাও তো পৃথিবী ঘুরতেছে, মানে এই লোকটা তো ঘুরতেছে, তাহলে এই লোকটা প্রসঙ্গ বিন্দু। ওই রকম ভাবে বলা চলে না সব যত প্রকার গতি আছে সব আছে আপেক্ষিক গতি, কোনো গতি পরম গতি বা মূল গতি নয়, সব আপেক্ষিক গতি। তাই আমাদের গতি নির্ণয় করার জন্য যে কোনো একটা বিন্দু ধরে নিতে হয়, ওটা আপেক্ষিক, যে বিন্দুটা হচ্ছে প্রসঙ্গ। ধরো এই বিন্দুটার সাপেক্ষে যদি এই বস্তুটার দূরত্ব নির্ণয় বা গতি নির্ণয় করতে চাই তাহলে এটা হচ্ছে তোমার প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো যায় বলো। তারপর আছে বিভিন্ন প্রকার গতির মধ্যে আছে সরলরৈখিক গতি। তাহলে সরলরৈখিক গতিটা কি? কোনো বস্তুর যদি সরলরেখা বরাবর গতিশীল থাকে তাহলে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। বা এটা কি, এটা তো বুঝলাম না। সরলরৈখিক গতি, সাপোজ একটা বস্তু এই জায়গায় আছে, সে এখন আস্তে আস্তে গতিশীল হচ্ছে, গতিশীল হওয়ার পরে এরকম ভাবে যাচ্ছে, এই যে তার যাওয়া, এটা একটা সরলরেখা বরাবর না, যদি একটা সরলরেখা এরকম ভাবে কল্পনা করি তাহলে এই বস্তুটা যাচ্ছে একটা সরলরেখা বরাবর, এর দিকের কি কোনো পরিবর্তন হয়েছে? যেহেতু সরলরেখা বরাবর যাচ্ছে তার মানে এটা হচ্ছে সরলরৈখিক গতি। আর যদি সরলরেখা না যে অন্য কোনো দিক চলে যেত তাহলে এটা আমরা সরলরৈখিক গতি বলতে পারতাম না। যেমন সরলরৈখিক গতির অনেক উদাহরণ আছে, যেমন উপর থেকে কোনো কিছু যদি এরকম টুপ করে ফেলে দেওয়া যায় তাহলে সোজা নিচে পড়ে, এটা হচ্ছে সরলরৈখিক গতি। আর তারপর আছে ঘূর্ণন গতি। কোনো বস্তু যদি
কোনো বিন্দুর সাপেক্ষে সম দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে তাহলে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। যেমন ঘূর্ণন গতিটা কি, বৈদ্যুতিক পাখা যেমন আছে, ধরো এইটা একটা বৈদ্যুতিক পাখা এরকম ভাবে ঘুরতেছে, তাহলে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা ঘুরে এই জায়গায় আসলে এই যে তেলে 1 মিটার হয়, এটাও 1 মিটার, এটাও 1 মিটার, মানে এই জায়গাতে আবার আসে, তাও এই যে দূরত্ব এই জায়গা থেকে এই পর্যন্ত দূরত্ব 1 মিটার, এই থেকে পর্যন্ত 1 মিটার, এরকম ভাবে ঘুরতে থাকে, মানে একটা সম দূরত্ব বজায় রাখে। এই যদি মূল বিন্দু ধরি এটা থেকে সম দূরত্ব বজায় রাখে, তাহলে এটাকে বলে ঘূর্ণন গতি। মানে কোনো একটা বিন্দুর সাপেক্ষে ও সবসময় সম দূরত্ব বজায় রেখে ঘুরবে, এটা হচ্ছে ঘূর্ণন গতি। যেমন গাড়ির চাকা বা সাইকেলের চাকা যখন ঘোরে তখন ওটা তাকে সম দূরত্ব বজায় রেখে ঘোরে, তখন এটা হচ্ছে ঘূর্ণন গতি। তারপর আছে তোমার চলন গতি। চলন গতিটা কি? চলন গতি হচ্ছে কোনো বস্তুর প্রতিটি কণা যদি একই সময় একই দিক গতিশীল হয় তাহলে তাকে বলে চলন গতি। চলন গতিটা কি? চলন গতিটা সবার মধ্যে একটু গালজাম লাগে, আসলে চলন গতিটা বুঝতে একটু ঝামেলা হয়। চলন গতি এবার কি বইতে তো দেওয়া আছে, বিমান এখনো একটা বিমান আছে এইভাবে এইভাবে দেওয়া আছে, যাচ্ছে এইভাবে, আর কিছু আছে আবার যে এরকম দেওয়া আছে, এরকম যাওয়ার সময় সে আবার গতিপথের পরিবর্তন ঘটাচ্ছে, এরকম যা কিছু দূর যায় এইরকম ঘুরে যাচ্ছে। তখন এইটা হচ্ছে চলন গতি, কারণ বস্তুর প্রতিটি কণা একই সময় একই দিকে যাচ্ছে, মানে এই দিক দিয়ে তোমার তীর চিহ্ন দিয়ে বোঝায় তাহলে দেখো এই যে একই দিকে, কিন্তু এটা যদি দেয় এইদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে, কিন্তু এই যে দিক পরিবর্তন হয়ে গেছে, মানে বস্তুর প্রতিটা কণা এটাই একই দিক যাচ্ছে না, কিন্তু এটা একই দিক যাচ্ছে। আরো ক্লিয়ার ভাবে বোঝা যায় কি, যদি একটা গ্রাফ আঁকানো যায় এইরকম, তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই মূল বিন্দু, এই মূল বিন্দুর সাপেক্ষে দেখো এই বস্তুটার প্রতিটি কণা, একটা বিমান যখন চলবে তখন তো বিমানের প্রতিটা কণা একসাথে যাবে নাকি, বিমানটা সামনে চলে গেল পাখাটা কিছু ফেলে দিয়ে গেল, এরকম তো না, গেলে পরে ওই সবকিছু নিয়ে যাবে, মানে প্রতিটা কণার সাথে যাবে। তার প্রতিটা কণার সাথে যাওয়ার সময় এই একই দিক দিয়ে বরাবর যাচ্ছে, একই সময় একই দিক বরাবর যাচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার চলন গতি। দেখো যদি এই অক্ষ বরাবর চিন্তা করি, এই দিক একই দিকে যাচ্ছে, মানে এই এক্স অক্ষ বরাবরই যাচ্ছে, কোনো দিক পরিবর্তন করার নেই। কিন্তু নিচেরটা যদি দেখা যায় যে কিছু দূরত্ব গেছে এক্স অক্ষ বরাবর, মানে এই সোজা গেছে, যাওয়ার পরে এই দিক আসে এই যেরকম পরিবর্তন ঘটেছে, মানে ওর দিকটা এই দিকে চলে গেছে, আগে ছিল এই দিক এখন দিক হয়ে গেছে এই দিক, মানে এর গতিপথের যে দিক এই দিকটা পরিবর্তন হয়ে গেছে, যার কারণে এটা চলন গতি না। আসলে চলন গতি এটা উচ্চতর লেভেলে গেলে বুঝতে পারবে যে চলন গতিটা আসলে এটা ভেক্টর রাশি দিয়ে বোঝানো হয়, কারণ এই চলন গতিটা একটা ভেক্টরের রূপ, কারণ সবসময় দিক একই দিকে থাকে আর দিক পরিবর্তন করে, এই সবসময় ভেক্টর বজায় রাখে নাও। তাহলে এটা হচ্ছে আমাদের চলন গতি, আর এটা চলন গতি না। এই ছিল আমাদের চলন গতির মধ্যে পার্থক্য। তারপর আছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি বেশিরভাগ সালবলের সমস্যা হয় চলন গতি নিয়ে, কারণ এই চলন গতিটা মানে পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি এমন একটা গতি যার মধ্যে সব গতি পড়ে যায় প্রায়, যার জন্য পরীক্ষা এটা বারবার আসে, সবাই বারবারে ভুল করে, কতই বেশি আসে, আবার এমসিকিউতে যাতে বেশিরভাগ আসে কিন্তু ছেলেবেলা ভুল করে ফেলায়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে বোঝে না, প্রায় অনেক সকল গতি আছে যেগুলো এই পর্যাবৃত্ত গতির মধ্যে পড়ে যায়। তাহলে পর্যাবৃত্ত গতিটা হচ্ছে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একইভাবে একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। ভাই কি বললেন? কিছু তো বুঝলো না, মাথার উপরে দিয়ে গেল, আসলে বোঝাই। তোমার একটা বস্তু ধর একটা দোলনা এরকম ভাবে আছে, এরকম সেই স্তর সেই জায়গায় আছে,
এখন কিছু সময় পরে যে একজন দোল খাওয়া শুরু করলো, তখন এই যে পর্যন্ত আসলো দোল খাতে খাতে, তারপর সাপোজ এই দিকে গেল, তারপরে একটু নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে আবার নিচে এই দিকে আসবে, এই দিকে আস্তে আস্তে মনে করো আবার এই দিকে আসলো, আবার কিছু দূরত্ব আবার এই দিকে আসলো। এখন কথা হচ্ছে এই জায়গায় ছিল সেই স্থির ছিল, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করতে করতে একটি নির্দিষ্ট সময় পর এই বিন্দুতে গেল, আবার এই জায়গা থেকে আবার যখন ব্যাক করবে, ব্যাক করার ফলে এইদিকে আসবে সে, এইদিকে আসার পরে ও আবার নির্দিষ্ট সময় পরে আবার এদিকে আবার চলা শুরু করবে। তাহলে দেখো নির্দিষ্ট সময় পর আবার যদি এটা যদি মূল বিন্দু ধরি, এখান থেকে এই দিক গেছে, একই দিক বরাবর গেছে, আবার নির্দিষ্ট কিছু সময় ধরে নির্দিষ্ট সময় পরে ওই দিক যাবে, যাওয়ার পর আবার এই দিক ফিরে এসে আবার এই বিন্দু থেকে আবার এই দিক রওনা শুরু করছে, মানে কিছু সময় পর ও আবার এই দিকে যাবে। যেহেতু কিছু সময় পর আবার এই দিকে যাচ্ছে, তার মানে একই এটার নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুতে বারবার অতিক্রম করতেছে। যেহেতু একই দিক থেকে বারবার নির্দিষ্ট সময় পর পর আসছে, তাহলে এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির আরো উদাহরণ আছে, যেমন একটু আগে ঘূর্ণন গতি বললাম, ওটা একটা পর্যাবৃত্ত গতি। কারণ পাখা যখন বৈদ্যুতিক পাখা এরকম ভাবে ঘোরে, সাপোজ এই বৈদ্যুতিক পাখা, এই বৈদ্যুতিক পাখাটা যখন ঘোরে, তখন ধরো এই জায়গায় একটা বিন্দু ছিল, এই বিন্দুটা এইরকম ভাবে ঘুরতে ঘুরতে আসতেছে, আসার পরে কিছু নির্দিষ্ট সময় পরে আবার এই বিন্দুতে ফিরে আসলো, আবার এই বিন্দুতে আসার পরে আবার ঘুরবে, আবার ঘুরতে ঘুরতে আবার এই দিক দিয়ে আবার এই দিক দিয়ে আসবে, মানে একই দিক থেকে দেখো এই দিক দিয়ে যখন আসতেছে, এই একই দিক থেকে আসে জায়গা আবার মিলিত হচ্ছে, আবার এদিকে ঘোরার পর এদিক দিয়ে আসে আবার এই একই বিন্দুতে আবার এদিক দিয়ে ঘুরবে, মানে নির্দিষ্ট সময় পর একই দিক দিকে আসে মিলিত হচ্ছে। তার মানে এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আর পৃথিবীর গতি, এটা যদি সূর্য হয়, তাহলে এই যে এরকম পৃথিবী ধরো যে এইটা, এটা যদি পৃথিবী এই দিক দিয়ে ঘোরা শুরু করবে, ঘুরতে 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 কিছু সময় পর আবার দেখা যাবে একই দিক থেকে আবার এই বিন্দুতে অতিক্রম করতেছে। যেহেতু এই পৃথিবীর এই কক্ষপথ ভূবৃত্তাকার, তবু এটা ঘূর্ণন গতি, মানে এটা পর্যাবৃত্ত গতি। আর ঘড়ি কাটা গতিটাও কিন্তু একটা পর্যাবৃত্ত গতি, কারণ ওই একটা নির্দিষ্ট সময় পর পর ওই ধরো সেকেন্ডে কাটায় যখন ওই বার ওই জায়গায় থেমেছিল, তখন ও 60 সেকেন্ড পর ঘুরতে 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 আবার একই দিক থেকে আবার ওই 12 কাছে আসবে, আবার ওই 12টা থেকে আবার যদি আবার শুরু করো, তাহলে ওই জায়গা থেকে আবার ঘুরতে 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 আবার একই দিক থেকে আবার ওই 12 পর্যন্ত আসবে। তার মানে এটাও হচ্ছে পর্যাবৃত্ত গতি। আর পর্যাবৃত্ত গতির মধ্যে আরেকটা আছে, যেটা সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতিটা কি? এই হৃৎপিণ্ডের যে একটা গতি আছে, এটা হচ্ছে সরল স্পন্দন গতি। কারণ হৃৎপিণ্ড কিছু সময় পর পর, সাপোজ হৃৎপিণ্ড স্থির অবস্থায় এইভাবে রয়েছে, হৃৎপিণ্ড যখন রক্ত ভিতরে প্রবেশ করে, তখন হৃৎপিণ্ড এই যে এরকম উঁচু হয়ে যায়, আবার যে রক্ত এই জায়গাতে চলে যায়, আবার এই যে নিচ দিকে চলে আসে, মানে সবসময় এইটা যদি মূল একটা বিন্দু হয়, কিছু সময় পর এদিকে যাচ্ছে, কিছু সময় পর আবার এদিকে আসতেছে, মানে উপর নিচ হচ্ছে। কিছু সময় পর যদি দুই একটা বিন্দু ধরে, এটা কিছু সময় পর এইদিকে আসতেছে, এইদিকে আসার পরে আবার এরকম ব্যাক করে আবার এই একই দিক থেকে আবার এদিক আসবে, একই দিক থেকে আসলে সেটা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা তোমার এসএসসি এর জন্য, আর যদি ইন্টারমিডিয়েট উঠে যাও এসএসসি তে, তাহলে পর্যাবৃত্ত গতিটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আশা করছি সকলে বুঝতে পারছো। তো এগুলো মুখস্থ করার কোনো বিষয় নেই, কারণ মুখস্থ করবে কি 2 দিন পর ভুলে যাবে, কিন্তু বাস্তবভাবে বোঝার চেষ্টা করে যে জিনিসগুলো কি, বুঝলে পারে অটোমেটিক মনে হয়ে যাবে। তারপরে আসে স্কেলার আর ভেক্টর। স্কেলার আর ভেক্টর তো প্রতি বছর এমসিকিউতে আসেই, এটা মিস নাই আশা। স্কেলার আর ভেক্টর তো সবার মধ্যে গালজাম লাগে যায়, স্কেলার কি আর ভেক্টর কি, কত কাছে যে ইন্টার উঠে যায়, তাও এসএসসি পড়া শেষ, স্কেলার আর ভেক্টর বোঝে না। স্কেলার আর ভেক্টর হচ্ছে যে রাশি প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন হয়, সেটা হচ্ছে স্কেলার। জিনিসটা কি, সাপোজ 1 মিটার বলতে বোঝাচ্ছে এটা একটা দূরত্ব, বা 1 সেকেন্ড একটা সময় বোঝাচ্ছে। আবার যদি ভেক্টর রাশির কথা বলি, কিন্তু দেখো ভেক্টর রাশি তোমার সাপোজ এই জায়গা
একটা বিন্দু, এই বিন্দু থেকে বলতেছে যে আমি তোমার বাড়ি যাব। তোমার বাড়ি যেতে এখন 2 মিটার পথ আছে তোমার বাড়ি যেতে। আর 2 মিটার পথ এদিক দিয়ে যাই পারি আমি, আর যেদিকে যাই তাহলে তোমার বাড়ি পাই আমি। তোমার বাড়ি হলে কি দেখো না, আমি রওনা দিছি এই মিলে, তাহলে পাবো? পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে তোমার বাড়ি যেতে আমার একটা দিকও বলতে দেওয়া লাগবে যে এই বিন্দু থেকে তুমি এই বরাবর রওনা দিবে, তাহলে ওর বাড়িতে যাবে। আর যদি দিক না বলে তাহলে তো আর অদৃশ্য দিক সেদিক তো চলে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই যে একটা দিক বলে যে দিতে হলো, এই দিকটা যাকে বলে দিতে হয় সেটা হচ্ছে ভেক্টর রাশি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে একটা বিন্দু, এই যে যাত্রা পথ একদম এন দিয়ে দূরত্ব জান দিয়ে যায়, এই রাশি থামলে যা তোমার এই সম্পূর্ণ পথটুকু অতিক্রম করতে যতটুকু দূরত্ব, মানে যতটুকু পথ, এটা হচ্ছে তোমার লেখা দূরত্ব। দূরত্বটা কত? সাপোজ তোমার 1 কিলোমিটার। এই যে দূরত্বটা 1 কিলোমিটার দূরত্ব। এখন দূরত্ব তো বুঝলাম, দূরত্ব তুমি যেদিকে যাও না কেন, তুমি যদি 1 কিলোমিটার যাওয়ার কথা বল, তুমি এই দিকে রওনা দিয়ে যাও 1 কিলোমিটার, এই দিকে 1 কিলোমিটার যাও, সমস্যা নেই, 1 কিলোমিটার গেলে এসে। কিন্তু বলে যদি 1 কিলোমিটার গেলে যাই তোমার বাড়িতে যাব, তাহলে 1 কিলোমিটার তোমার বাড়ি কিভাবে যাই? তখন তার ঝামেলা, তখন একটা দিক বলে দিতে হবে। আর এই যে দূরত্ব আছে, এই দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। কারণ কি দূরত্ব কোনো দিক বলে দিতে হয় না, দূরত্ব তুমি যেদিক খুশি সেদিক যাও। ওটা হচ্ছে দূরত্ব। সাপোজ এই থেকে রওনা শুরু করছো, এদিক দিয়ে ঘুরে এদিকে এদিকে আইছো, সমস্যা নাই, তুমি লিখে এই জায়গায় আসলে হয়েছে। কিন্তু যদি বলে সরণ, সরণটা কি? সরণটা হলে ভেক্টর রাশি, কারণ সরণটা একটা দিক বলে দিতে হয়। এই যে সরণ, সরণ হচ্ছে এটুক, এটুক হচ্ছে সরণ। সরণ একটা ভেক্টর রাশি, কারণ সরণের সাথে দিক বলে দিতে হয়। আর সরণ যদি বলতে, সরণ তো 1 মিটার, সাপোজ এটুকু 1 মিটার, তোমার তো এদিকে যাইতো এদিকে যাইতো, কোন দিক না কোন দিকে যাইতো, আর উদ্দেশ্য। কিন্তু সরণ যদি দিক বলে দেয়, তোমার এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে, সাপোজ এটা এ থেকে বি, বিতে আসতে 1 মিটার সরণ, তোমার বল দিবে যে এই দিকে যাও, গেলে পরে 1 মিটার যাবে। এই যে বলে দিলে একটা দিক, দিক বলে দিলে এটা সরণ। আর দূরত্ব আর সরণের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে দূরত্ব সম্পূর্ণ পথটুকুই হচ্ছে দূরত্ব, আর সরণ, সরণ শুরু থেকে শেষ অবস্থানের সর্বনিম্ন যে দূরত্ব, ওইটুকুই হচ্ছে তোমার সরণ। দেখো দূরত্ব কিন্তু ছিল এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক পর্যন্ত আসা, কিন্তু সরণ কি তাই হয়েছে? সরণ এই বিন্দু থেকে এই বিন্দু আসতে সর্বনিম্ন যে দূরত্বটুকু পথটুকু লাগছে, ওইটা হচ্ছে তোমার সরণ। সাপোজ একজন এই বিন্দু থেকে আসতে চায়, এখন সে ইচ্ছা করলে এই জায়গা থেকে শুরু করে যায় সারা পৃথিবী ঘুরে এই মুহূর্তে এই জায়গা দিয়ে আবার এই জায়গা আসতে পারে, সেটা তার ব্যাপার। এটা হচ্ছে দূরত্ব। কিন্তু কেউ যদি বলে সরণ, সরণ হচ্ছে সর্বনিম্ন পথ, শুরু থেকে শেষ অবস্থানের মধ্যে পার্থক্য হচ্ছে সরণ। সর্বনিম্ন পথ কতটুকু হয়? সর্বনিম্ন পথ এই বিন্দু থেকে এই বিন্দুটাই হচ্ছে সর্বনিম্ন পথ, এইটুক, এইটুকু হচ্ছে সরণ, মানে এই সর্বনিম্ন পথটুকু হচ্ছে সরণ। আর এত দূর যে ঘুরে আসলে ওটা হলো দূরত্ব। তো আশা করি বুঝতে পারছো সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্যটা। সরণ হচ্ছে, একটা বিষয় নোট করে রাখো যে সরণ হচ্ছে ভেক্টর রাশি, আর দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। এগুলি কিন্তু পরীক্ষায় ভালোই আসে, এমসিকিউতে ভোলা যাবে না। আবার কত সময় তো কতেও দেয় যে সরণ কি, দূরত্ব কি, এসব লেখো, কতে দিয়ে দিই। আর ভেক্টর রাশি, স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য তেমন কিছু লাগে। স্কেলার রাশি শুধু সাপোজ এর একটা মান দিয়ে দিবে, এই সমান সাপোজ 2, বি সমান 3। আবার বলতে পারে যে দূরত্ব, লেন্থ তোমার 5 মিটার, এটা বলে দিলে হলে।
কিন্তু ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য কিছু দিক খেয়াল রাখতে হয়। যেমন ভেক্টর রাশি যে বইতে যেসব আছে, এই যেরকম ধরো এটা যদি প্রকাশ করো তাহলে এই যেরকম ভাবে বোল্ড করে লেখে তোমার বইতে, কিন্তু আমরা হাতে কলমে লিখতেছি, একটা এরকম বোল্ড করে লিখতে তো আমার অনেক সময় চলে যাবে। দেখা যাবে যে একটা সৃজনশীলের জন্য সময় পাওয়া কয় মিনিট, তার অধিকাংশ সময় জায়গা নষ্ট করে ফেললাম। তার জন্য কিছু শর্টকাট আছে, যে তোমার যদি ভেক্টর রাশি হয়, সাপোজ একটা ভেক্টর রাশি, এই যে মাথার উপর একটা তীর চিহ্ন দিয়ে দিক দিয়ে দিবে, মানে এটা ভেক্টর রাশি। আবার এরকম লেখা যায় এই যে নিচেটা ভেক্টর রাশি, এই যেগুলো সব ভেক্টর রাশি। এই যে নিচে টান দিলাম, এটাও ভেক্টর রাশি। আর যদি স্কেলার রাশি হয় কোনো দরকার নেই এসব দিক লিখে, শুধু এইরকম লিখে দিলে স্কেলার রাশি, এইরকম লিখে দিলে স্কেলার রাশি। কিন্তু যদি বলে ভেক্টর রাশি, তাহলে এরকম দিক দিয়ে বোঝা দিতে হবে যে এটা ভেক্টর। তারপরে আমাদের বেগ আর দ্রুতি। বেগটা কি আর দ্রুতিটা কি? সময়ের সাথে দূরত্ব পরিবর্তন হচ্ছে দ্রুতি। চলো দেখা যাক দ্রুতিটা কি। দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। কারণ আমাদের সংজ্ঞায় বলে দিছে যে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হার। এই দেখো দূরত্ব, এই সময় ভাগ, এই ভাগ মানে সময় দিয়ে ভাগ হলে সেটা হার, মানে দুটো হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। এখন তাহলে দেখি দ্রুতি, তাহলে বেগটা কি? ওই বেগও একই জিনিস, বেগটা শুধু হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। বেগ হচ্ছে সরণ বাই সময়। তাহলে দ্রুতি দূরত্ব বাই সময় এবং বেগ সরণ বাই সময়। এখন এই সময় তো সব একই, দুই জায়গায় তো একই সেম, কিন্তু দূরত্ব আর সরণের মধ্যে এটা কি? একটু আগে বলছি যে দূরত্বটা স্কেলার রাশি, সরণটা ভেক্টর রাশি। তাহলে সরণ ভেক্টর রাশি দেখে বেগটাও ভেক্টর রাশি, আর দূরত্ব স্কেলার রাশি দেখে দুটি স্কেলার রাশি। এখন কিছু আছে যে দূরত্ব আর বেগ, দ্রুতি আর বেগ আবুলতাল করে ফেলায়, যে দ্রুতিতে দূরত্ব দেবো না সরণ দেবো, আর বেগে সরণ দেবো না দূরত্ব দেবো, আবুলতাল হয়। কিন্তু শর্টকাট নিয়ম আছে মনে রাখার। দূরত্বের সাথে কিছু মিল যায় না, দ্রুতি আর দূরত্ব বিষয়টা কাছাকাছি খুব। তাই দ্রুতি যখন বলবে দ্রুতি, তখন দূরত্ব বাই সময় তো সব জায়গায় আছে, বেগেও আছে দ্রুতিতে আছে, তাই সময় নেওয়ার কোনো মাথা ঘামাতে হবে না। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দূরত্ব আর সরণ। তার দ্রুতি বললে দূরত্বের সাথে মিল আছে, তাই দূরত্ব বাই সময়। আর বেগ যদি বলে বেগ সরণ বাই সময়। এখন দেখি এদের সমীকরণগুলো কি দাঁড়ায়। তাহলে সমীকরণগুলো আসতেছে, এই দ্রুতি বেগ, এটা বলে সবকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভেলোসিটি মানে বেগ, ওই দ্রুতিটা একই জিনিস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে দূরত্ব এস বাই টি। দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। এই জায়গাও সে একই ব্যাপার। বেগ, ভেলোসিটি, সরণ তো একটা দূরত্বই, কিন্তু এটা ভেক্টর রাশি, তাহলে এটা এস আর সময় তো টি। এখন কথা হচ্ছে যে দ্রুতি আর বেগ এদের একক আর মাত্রা কি? দ্রুতির এককটা দেখে আসি। এককটা হচ্ছে এস। দূরত্বের একক কি? দূরত্বের একক মিটার। সবে তো 6, 7 থেকে 8 করে আসতেছো, দূরত্বের একক মিটার, তাহলে বসাও মিটার। আর সময়ের একক কি? সেকেন্ড।
9-10 যে অধ্যায় প্রথম অধ্যায় সেই অধ্যায় অনেকে পড়ে এসছে। তাহলে বসো সেকেন্ড। সেকেন্ড কি সংক্ষেপে এস দ্বারা প্রকাশ করা হয়, এই যে এস। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী মিটারটা মিটার থাকবে, এই নিচে যেটা থাকে ওটা উপরে উঠলে পরে গুণাকার হলে ইনভার্স হয়ে যায়, ইনভার্স। তাহলে মিটার বাট সেকেন্ড, এটাও একই, এটাও দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড। তাহলে হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন একক তো বুঝলাম, এখন মাত্রাটা কি? মানে একক তো অঙ্ক করতে তো মুখস্থ হবে, একক তো আর এমসিকিউতে আসার সম্ভাবনা কম, কিন্তু আসে মাত্রা। মাত্রাতে তো সবাই এখন মাথা নষ্ট হয়েছে, মাত্রা কি আবার। চল মাত্রা দেখে আসি। মাত্রা যখন প্রকাশ করবে দ্রুতি, দ্রুতি যখন মাত্রা প্রকাশ করবে তখন এই এরকম থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, থার্ড ব্র্যাকেট না দিলে পারে কাটা। যখন খাতা কলম করবে দ্রুতি, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। দূরত্বর লেন্থ, লেন্থ মানে দূরত্ব, এই দূরত্বর মাত্রা এল, এটা প্রথম অধ্যায়ে আছে, যেগুলো একবার দেখে নিলে হবে। দূরত্ব, লেন্থ মানে দূরত্ব, এগুলো এক সময় দেখা যাবে, এগুলো করতে করতে আর ছোট আছে। তারপর সময়, টাইম মানে সময়, এই যে বড় হাতের টি। মনে রাখবে যে একক যখন বলবে একক সব ছোট হাতের, আর মাত্রা সব বড় হাতের। তাহলে এর ওই একই নিয়মে নিচে আছে সূচকীয় অনুযায়ী ইনভার্স হয়ে যাবে। এটা হচ্ছে মাত্রা এল বাই টি। ওই বেগেরও একইভাবে মাত্রা হবে, যেহেতু এটারও এই এস বাই টি, এটা এস বাই টি, তাহলে ওটা এই স্মরণ আছে, স্মরণের এল, এটা করে দেখাই। বেগ স্মরণ এল টি, তাহলে এর নিচে আছে টি, তাহলে ইনভার্স টি। এগুলো ইচ্ছা করলে নোট করে রাখতে পারো, কারণ এইগুলা এমসিকিউতে আসবে, বিশেষ করে মাত্রাগুলো আসবে। তারপরে গড় বেগ। গড় বেগটা কি? গড় হচ্ছে দুইটা তিনটা বা যে কটাই বেগ হোক সবগুলো বেগকে যোগ করে তাদের সংখ্যা দ্বারা ভাগ করে দাও, এটা হচ্ছে গড় বেগ। গড় বেগ যতগুলো বেগ আছে সবগুলো বেগ যোগ করে ভাগ করে দাও। সাপোজ দুটো বেগ আছে, ইউ আদি বেগ, ভি ধরো শেষ বেগ আছে। গড় বেগটা কিভাবে করবো? গড় বেগটা হচ্ছে সাপোজ এই ভি প্রাইমটা হচ্ছে গড় বেগ, তাহলে এই দুটা যোগ ইউ প্লাস ভি বাই 2, এটা হচ্ছে গড় বেগ। তারপর সেই ত্বরণ। ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন হার। বেগ ছিল দূরত্ব পরিবর্তনের হার, কিন্তু ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। চলো দেখে আসি বেগের পরিবর্তনের হার। ত্বরণ, ত্বরণকে অ্যাসিলারেশন মানে ত্বরণ, এটা ছোট হাতে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণকে এস, ছোট হাতে মানে ত্বরণ, অ্যাসিলারেশন মানে ত্বরণ। এখানে বলছে বেগের পরিবর্তনের হার। মনে করো দুটা বেগ, একটা বেগ ইউ আদি বেগ, একটা বেগ ভি শেষ বেগ। প্রথমে আদি বেগ ছিল, মানে যখন শুরু হয় তখন ছিল ইউ, আর যখন শেষ হয় তখন বেগটা ছিল ভি। তখন বেগের পরিবর্তনের হার বলছে, তাহলে শেষ মাইনাস শুরু, তাহলে পরিবর্তন, পরিবর্তন মানে শেষ মাইনাস শুরু বাই টি, যেহেতু পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ তো বুঝলেন। ত্বরণের একক মাত্রাটা কি এটা দেখে আসি। এককটা হচ্ছে, যেহেতু এটা বেগ, বেগের পরিবর্তন বেগে আসবে, অন্য কিছু আসবে। বেগের পরিবর্তন তো বেগই। ধরো আগে ছিল এটা যদি 10 হয়, এটা যদি 5 হয়, তাহলে 10 - 5
আবার 5 থাকবে, তাহলে এটা আবার সে বেগে পাচ্ছি। তাহলে এটাও একটা ধরো ভি প্রাইম বেগ পেলাম পরে, আর টি তো টি যা আছে তাই। তাহলে বেগের যে একটু আগে একক বার করলাম সেটা কি ছিল, মিটার পার সেকেন্ড ছিল। আর এই যে নিচে আরেকটা টি আছে, টি মানে এটাও মিটার পার সেকেন্ড, এই যে এটাও সেকেন্ড। তাহলে কি দাঁড়াচ্ছে, সেই ঘুরে ফিরে দেখো এই মিটার এই সেকেন্ড পার সেকেন্ড, এই যে একটা ছিল ওই সূচক অনুযায়ী গুণ হয়ে গেলে পরে উপরে আবার ইনভার্স করা যায়। তাহলে দেখো মিটার পার সেকেন্ড হয়ে গেল। এখন তো দুটোই সেকেন্ড, এটা কি করা যায়, সূচকের নিয়ম অনুযায়ী একই জিনিস দুটো থাকলে গুণ আকারে তাদের যে কোনো একটা লিখতে হয় এবং তাদের যে পাওয়ার আছে পাওয়ার গুলো যোগ হয়। তাহলে চলো পাওয়ার গুলো যোগ করি। -1 প্লাস -1 মিটার পার 1, দেখো এই যে সেকেন্ড প্লাস মাইনাসে মাইনাস মাইনাস, তাহলে সমান আসতেছে মিটার -1 তাহলে -2 যোগ করলে তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে তার একক। আর মাত্রাটা কি, মাত্রা থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে মাত্রা বের করার সময়। মাত্রা দিলে মিটার, দূরত্বের একক মিটার ছিল, তার দূরত্বকে প্রকাশ করার জন্য আমরা এর আগে মাত্রা যখন বের করছি লেন্থ মানে দূরত্ব, তাহলে এটা দূরত্বের একক মিটার বসেছি, তাহলে দূরত্বের মাত্রা বসাতে হবে এই জায়গায়, তাহলে মাত্রা এল। আর সময় সেকেন্ড মানে সময়, তাহলে এটার মাত্রা কি টি, আর যে উপরে -2 আছে -2, এই যে ত্বরণের মাত্রা সমীকরণ। একক কিন্তু তোমার অঙ্ক করতে হতে একক ছোট হবে, একক বলে কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই যে মাত্রাগুলো এমসিকিউতে বহুত আসে, কারণ মাত্রাগুলো সব মনে থাকে না। তোমার সহজ টেকনিক, তুমি শুধু এককটা মনে রাখবে, আর এককটা তো কিভাবে বাই করে দেখা দিলাম, যদি মনে না থাকে কোনো সময় এই সূত্র থেকে বাই করে নেবে। বাই করে নেওয়ার পরে মিটার পার সেকেন্ড স্কয়ার আছে, তুমি যার এককের পরিবর্তে খালি মাত্রাগুলো বসে দিবে। মিটার শুধু দূরত্বের একক, তাহলে দূরত্বকে লেন্থ এল মাত্রা, আর সময় টি, এই যে -2 করে আছে -3, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার একক, আর মাত্রা হচ্ছে এল পার টি স্কয়ার। এই থেকে আবার কিছু সমীকরণ বের করা যেগুলো অঙ্ক করার সময় কাজে লাগবে। এই জিনিসটা তোমরা একটু নোট করে রাখো, এই জিনিসটা কাজে লাগবে। এই জিনিসটা বক্স করে দিচ্ছি, এই জিনিসটা কাজে লাগবে, এই জিনিসটা একটু নোট করে রাখো। তারপর দেখি ত্বরণ থেকে এই জায়গা থেকে একটা সমীকরণ বের করা যায়, কারণ পর তো অঙ্ক করা লাগবে, অঙ্ক করার সময় তো আবার সূত্র লাগবে, সূত্র ছাড়া তো উপায় নাই। চলো দেখি কি সূত্র বের করা যায়। এইগুলা আর গুণ করে দাও, কিছু নিচে নাই মানে নিচে 1 আছে, আর গুণ করলে এই পাশে এ টি সমান যা আছে তাই ভি মাইনাস ইউ। তাহলে এটা মাইনাস আছে, মাইনাস দিকটা খারাপ দেখা যায়, পজিটিভ জিনিস সেটা ভালো লাগে, পজিটিভ তাহলে করে নিই সবগুলা মাইনাস খেদা দিয়ে যায় থেকে। তাহলে এ টি মাইনাস ছিল প্লাস ইউ সমান ভি, একটু সাদা লিখি, ভিটা এই পাশে লিখি, ইউ প্লাস এটিটা ওই পাশে দিই। এখন এই একটা রাশি পাইলাম, সমীকরণ পাইলাম, এটা হচ্ছে বেগের সমীকরণ। এই জায়গা তোমার এখানে এইসব অঙ্ক করার সময় কাজে লাগবে, এখন লিখে দিই। এখানে ভি সমান শেষ বেগ, ইউ সমান আদি বেগ, টি সমান সময়, is equal to ত্বরণ।
ভি মানে শেষ বেগ, ইউ মানে আদিবেগ, টি মানে সময়, এ মানে ত্বরণ। আদিবেগটা কি? বস্তু যখন ধর একটা সাপোজ একটা সাইকেলটা যখন চলা শুরু করবে, চলার সময় প্রথমে যে বেগটা ছিল ওই বেগটা হচ্ছে আদিবেগ ইউ। কিছু সময় চলার পরে যে বেগটা প্রাপ্ত হবে, সাপোজ 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা যাই চলুক, চলার পরে যে বেগটা প্রাপ্ত হবে হচ্ছে শেষ বেগ ভি। থামার আগে যে বেগটা, ওইটা হচ্ছে শেষ বেগ। আর সময় যতক্ষণ ধরে চলছে সেটা হচ্ছে সময়। আর ত্বরণ, ত্বরণ মানে ওই যে চলছে, প্রথমে আগে স্থির অবস্থান ছিল, তারপরে কিছু দূরত্ব যাওয়ার পর বেগ বাড়তেছে বাড়তেছে বাড়ছে, আরো বেড়ে গেল অনেক। তখন তো কার কারণেই এত বেশি জোরে যাচ্ছে ত্বরণ, মানে তার ত্বরণ বৃদ্ধি পাচ্ছে। ত্বরণ বৃদ্ধির জন্য সে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে দ্রুত। তাহলে এই ছিল একটা সমীকরণ। এরপরে আরো অনেক সমীকরণ আছে, দেখি। আর আরেকটা জিনিস পরিচয় করে দিই তোমাদের, এই এস, এস মানে দূরত্ব। আগে দেখে আসছে দূরত্ব, তাও এইগুলো একটু নোট করে রাখো, কারণ অঙ্কের সময় এগুলো কাজে লাগবে। তারপরে গড়বেগ, গড়বেগটা আগে দেখছি, তার গড়বেগ থেকে দেখি আরো কিছু সমীকরণ প্রমাণ করা যায় নাকি। গড়বেগ, ধরো গড়বেগকে আমরা এই যে বড় ভি দ্বারা গড়বেগ দিলাম, বড় ভি, ভি প্রাইম, ভি প্রাইম সমান গড়বেগ। গড়বেগ সমান কি লেখা যায়? দুইটা বেগ, ধরো ইউ আর ভি দুইটা বেগ আছে, তাহলে গড় কি? ইউ প্লাস ভি বাই 2, এটাই তো গড়বেগ। এখন যে ভি ছিল, ভি কেবল একটা সমীকরণ পেলাম কি? ভি সমান ইউ প্লাস এটি, কেবল প্রমাণ করছে এটা। তাহলে এই ভি সমান এটা বসাই দিই, ইউ প্লাস ভি পরিবর্তে যেটুকু বসাই তাহলে আসছে ইউ প্লাস এটি, 2 আছে, 2টা দিয়ে দিই, তাহলে ইউ প্লাস এটি ভাগ 2, তাহলে কি আসতেছে? 2u, 2u এটি, 2u প্লাস এটি বাই 2। আমি যার যার 2 তাড়াতাড়ি দিয়ে দেই, যেহেতু প্লাস আছে, তাহলে 2u বাই 2 প্লাস এটি বাই 2। এখন এই টু কাটা যায় না? কাটা যায়। তাহলে আসতেছে ভি সমান ইউ প্লাস, যদি সাদা লিখি, হাফটা কমন নেই, তাহলে হাফ এটি। এই টু কাটা গেল, বাঁচলো ইউ। এই জায়গা থেকে বাস খালি হাফটা কমন নিছি, একটু সামনে আনছি। দেখো এই জায়গাতে গুণ করে দিই, আবার এটিটা উপরে চলে আসবে না, তাহলে হাফ এটি। তাহলে ইউ সমান এই গড়বেগ সমান পাইলাম কি? দেখো ই প্লাস হাফ এটি। এটা বেশি কাজে লাগে না, তাও তুমি মুখস্থ রাখতে পারো। এরপরে যে সূত্রটা এটা থেকে প্রমাণ করবো, ওটা কাজে লাগবে। ওটা দিয়ে অনেক অঙ্ক আছে, যেগুলো তোমার ম্যাথ আছে অনেকগুলো, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা আছে, মানে সম্ভাবনা আছে কি আসবেই। চলো দেখি কি। আবার প্রথমে যেটা পড়ছি বেগ, বেগ পড়ছি ভি সমান এস বাই টি, মানে দূরত্ব বাই সময়। তাহলে তার গুণ করে দেই, ভিটি সমান এস, বা এস সমান দুটি সাদা লিখি ভি টি। তাহলে এই জায়গায় যে ভি, এই ভিটাকে বলে যে গড়বেগটা বাই করলাম, এই গড়বেগটাই তো ভি, এই গড়বেগটাই তো ভি, কারণ সম্পূর্ণ যে দূরত্ব আছে, এই দূরত্বে আমরা সম্পূর্ণটাকে ভি ধরছিলাম নির্ণয় করার সময়। তাহলে ধরো এই জায়গা মানটা বসাই দেব, ইউ প্লাস
হাফ এটি ইন্টু টি আছে টি সমান কি দাঁড়াচ্ছে টি যেহেতু ইউ টি গুণ করে দিই প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এই যে হলো সেই যুগান্তকারী সূত্র, যে সূত্র দিয়ে অসংখ্য ম্যাথ তোমাদের করতে হবে। ওই সূত্রটি গল্প মনে করলাম, এই সূত্রে দিয়ে অসংখ্য ম্যাথ করা লাগবে। এই সূত্রটা সব নোট করে রাখো, কাজে লাগবে এই সূত্রটা। আর মুখস্থ করার কিছু নেই, মুখস্থ করলে এবার 2 বার ভুলে যাবে, পরীক্ষা যায় 0। এইসব কিভাবে আসে তুমি খালি মনে রাখো যে কিভাবে এগুলো আমি প্রমাণ করতেছি, যাতে যদি ভুলে যাও আবার অটো নিজে বাইক নিতে পারবে। তারপর দেখি কি আছে। এরপর আরেকটা সূত্র, যেটা বন্ধুকের যে ম্যাথ আছে, ম্যাথ গুলো করার সময় কাজে লাগে। সেটা কি? সেটা হচ্ছে আমরা যে সর্বপ্রথমে একটা ত্বরণের সমীকরণ থেকে একটা বেগের সমীকরণ বের করছিলাম, v সমান u প্লাস এটি। এটাই বেশি কিছু করবো, খালি স্কয়ার করে দেবো দুই পাশে। v স্কয়ার সমান u প্লাস এটি স্কয়ার, বা v স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার সূত্র করছে এই জায়গায়। তাহলে সূত্রটা কি? a স্কয়ার মানে u স্কয়ার প্লাস 2ab, ab বলতে u, b বলতে at, প্লাস b স্কয়ার, b কি at স্কয়ার। তাহলে কি আছে? v স্কয়ার সমান e স্কয়ার প্লাস 2uat প্লাস a স্কয়ার t স্কয়ার, বা v স্কয়ার সমান e স্কয়ার প্লাস, দেখতে কিছু চিহ্ন চেনা লাগে, কিছু কমন যা, এই জায়গায় u আছে t আছে, এই জায়গায় a আছে t আছে, এই জায়গায় a আছে t আছে, আবার এই জায়গায় 2 আছে, 2 কমন নেওয়া যায়, 2 এটি। u প্লাস হাফ এটি, এটুকু বোঝা নাই সবাই, এটুকু বোঝা নাই কি হলে যে হাফ কোনটা আসলো। 2 এটু কমন নিছি, এটু ঠিক আছে, বাসলি ইউ ঠিক আছে, প্লাস একটাই একটা টি নিছি, একটাই একটা টি আছে, কিন্তু হাফটা কোন জায়গা থেকে আসলো? এই যে 2টা নিছি, 2টা তো পরে এর সাথে গুণ হবে, এই যে সমতা রাখার জন্য এই যে হাফ নিছি, কারণ এই 2টা গুণ হলে এই 2টা উপরে গুণ হবে না, তাহলে উপরে 2 নিচে 2 কাটা যাবে, সেই এটি বাজবে। আর এই যেটা কমন নিছি এটি আর এটি স্কয়ার। তাহলে এই দেখি এইটুক মনে হয় চেনা চেনা লাগে, কোনদিন দেখছি। এইটাই তো গড় বেগ নির্ণয় করলাম, v স্কয়ার সমান e স্কয়ার প্লাস 2, ও খারাপ এ, এইটা তো কি থাকবে একটা, কারণ এর থেকে নিচ্ছি টি স্কয়ার, 2a কমন নিচ্ছে দুই জায়গা থেকে, কারণ এই আছে এই জায়গা 2a কমন নিচ্ছি, তাহলে ut প্লাস হাফ তো বুঝলাই কি করলাম, কিন্তু টিটা কমন নিছিলাম না, at স্কয়ার, তাহলে t ডবল এসে সেদিকে কমন নিছিলাম, এটি সিনেশন লাগে ut প্লাস হাফ at স্কয়ার। এটা কার সূত্র? এটা এস এর সূত্র না, a সমান ut প্লাস হাফ at স্কয়ার, এটা প্রমাণ করলাম। তাহলে a 2a এটি সমান s, s, তাহলে কি লেখা যায়? সুতরাং v সমান v স্কয়ার সমান e স্কয়ার প্লাস 2as, এইটা হচ্ছে সেই যুগান্তকারী বেগের সূত্র। বেগের সূত্র এটাতে অনেক ম্যাথ আছে।
তারপরে দেখি, এটা নোট করে রাখো, কাজে লাগবে অনেক। আর এই প্রমাণটুকু তুমি সহজে বইতে পারবে না, কিন্তু বইতে পারলে তুমি বুঝতে পারবে না। এই প্রমাণটুকু তুমি তোমার মতন করে নোট করে রাখো, নোট করে রাখলে কাজে লাগবে। আচ্ছা দেখি, আমরা কটা সূত্র শিখলাম, সূত্রগুলো একসাথে লিখি। সূত্রগুলো হচ্ছে, প্রথমে পাইছি বেগ, বেগ থেকে বেগ দূরত্ব বাই সময়। তারপরে ত্বরণ পাইছি a সমান v মাইনাস ইউ বাই টি, v সমান ইউ প্লাস এটি, a সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তারপর আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই যে কটা সূত্র, এই সূত্রে অনেক ম্যাথ আছে, এই সূত্রগুলো মনে রাখা লাগবে, সূত্র নোট করে রাখো। তারপরে এইগুলো যদি পরন্ত বস্তুর ক্ষেত্রে হয়, পরন্ত বস্তু মানে উপর থেকে যখন ছেড়ে দেবে, তখন তো পরন্ত বস্তু যখন পড়বে তখন এ থাকবে না, তখন হয়ে যাবে জি। জিটা কি? অভিকর্ষ ত্বরণ। এটা হচ্ছে সমতলে কোনো কিছু চলার সময় যে তার ত্বরণটা হবে, সেই ত্বরণটা হচ্ছে এ। কিন্তু এই ত্বরণটা যদি অভিকর্ষ মানে পৃথিবী যে বল আকর্ষণ করে, এটার জন্য হয়, তাহলে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি। পৃথিবীর কথা আসলে সেটা হবে জি, মানে অভিকর্ষ ছাড়া যাবে সেটা। তাহলে সেটা সে কি হবে? তাহলে তোমার যে জায়গা দেখো, যখন পৃথিবীর কথা আসবে তখন তো তোমার এই বেগ, বেগ তো সেটা একই থাকবে, দূরত্ব একই থাকবে, কিন্তু ওটা হবে উচ্চতা, হাইট। কারণ এটা এইরকম লম্ব ঘুরে বরাবর আছে, এটা ভূমি, এই একটা বস্তু, এই জায়গা থেকে একদম একটা বল চাঙ্গা দিচ্ছে বন্ধ গেছে। তাহলে তার জন্য এটা তো আর এখন আর দূরত্ব রইল না, সময় বেশ তো রইল না, বাই টি এস তো রইল না, এটা রয়ে গেল এখন এই যে পাইলাম, এটা হচ্ছে হাইট। আর এই যখন পাচ্ছি এর বদলে কি লিখবো? শুধু জি, যেখানেই আছে ওইখানে জি। আর ভি তো যা আছে তাই, টি ইউ যা আছে তাই, কিন্তু এই জায়গা দেখো আবার ভি সমান ইউ প্লাস এ আছে। এখন যেহেতু অভিকর্ষ বল চলে আসছে, অভিকর্ষ ত্বরণ, এখন উপর নিচে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করছে, উপর দিকে তুমি ছুঁড়ে মারছে, তার সমতল বরাবর নাই, তখন এটা জি চলে আসবে, এই জি টি। এটার ক্ষেত্রেও তাহলে এস, এস তার দূরত্ব না, এখন তো এটা হাইট হয়ে গেছে, হাইট এ সমান ইউটি প্লাস হাফ, এটা এর বদলে এখন জি, জি টি স্কয়ার। এটা ভি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস টু জি এইচ। তো এইগুলো ছিল তোমাদের মূল সূত্র, যে সূত্রগুলো নোট করে রাখার পাশে কাজে লাগবে। এই একটা, দুইটা, তিনটা, চার, পাঁচ, এদিকেও পাঁচটাই, শুধু এসের জায়গায় এইচ, জি আর এর বদলে জি, এই তো পার্থক্য। এই কটা সূত্র দিয়েই মূলত এই অধ্যায়ে যত সব ম্যাথ আছে করা লাগবে। তো সবাই নোট করা একটু। গ্যালিলিও পরন্ত অবস্থায় তিনটে সূত্র দিয়েছে। সূত্র তিনটে, প্রথমটা হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। মানে দুইটা বস্তু সাপোজ এক উচ্চতা থেকে ফেলে দেওয়া হচ্ছে দুইটাই, তাহলে এই দুটো যদি ছেড়ে দেওয়া হয়, দুটো একসাথেই নিচে পড়বে। মানে একটা কাগজে যদি ছাড়া হয় আর একটা যদি পাথর ছাড়া হয় একই সাথে, দুটো বস্তু একসাথেই মাটিতে পড়বে।
বিষয়টা কি এরকম শোনা যায় না, একটা পাথর আগে পড়ে দুজন একসাথে পড়ে, পাথর কাগজ দুজন একসাথে, কিন্তু আবার দৃষ্টিতে তো পাথরটা আগে পড়ে, কাগজটা সব পরে পড়ে। কিন্তু গ্যালিলিও যে বললেন সূত্রতে দুটো একসাথে পড়বে, এটা কি আসলে বাস্তব? এটা বাস্তব, কিন্তু এটা বায়ু শূন্য মাধ্যম, মানে শূন্য মাধ্যমে করতে হবে। যেমন মহাকাশে যদি দুইটা জিনিস নিয়ে যাও, ওই জায়গা কোনো মাধ্যম নাই, শূন্য মাধ্যম, ওই জায়গায় একটা কাগজ একটা পাথর একসাথে ছেড়ে দিলে দুজনে একসাথেই নিচে পড়বে। এটা বায়ু শূন্য মাধ্যম ছাড়া এই পরীক্ষা করা যাবে না। গ্যালিলিও ওটা তার গবেষণাগারে বায়ু শূন্য মাধ্যম কৃত্রিমভাবে সৃষ্টি করে সেই জায়গায় গবেষণা করছিল। আর দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতিক, মানে ভি সমানুপাতিক টি। দেখে এই সূত্রটা কিভাবে প্রমাণ করা যায়? গ্যালিলিও যে বললো, দেখে এটা আসলে বাস্তব নাকি। গ্যালিলিও সূত্রের মতে ভি সমানুপাতিক টি, মানে ভি সমানুপাতিক টি। দেখে এটা প্রমাণ করা যায় নাকি। আমরা প্রথমে একটা সূত্র প্রমাণ করছিলাম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, বা ভি সমান, যেহেতু গ্যালিলিও সূত্রতে বলা হয়েছে যে স্থির অবস্থান, স্থির অবস্থানে তাহলে আদিবেগটা কি? জিরো। এই যে আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, যেহেতু স্থির অবস্থা বলা হয়েছে তাই ইউ সমান 0। তাহলে যদি 0 আসে এই সমীকরণে, তাহলে 0 প্লাস এটি, তাহলে আসে ভি সমান এটি। এখন যেহেতু এটা অভিকর্ষ স্তরের কথা বলা হচ্ছে, মানে মুক্ত সালে তো অভিকর্ষ বলে কাজ করবে, উপর থেকে যেহেতু ছেড়ে দেওয়া হচ্ছে, পৃথিবী টানবে তার অভিকর্ষ বলের প্রভাবে, তখন এর পরিবর্তে আসবে জি, জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, মানে ধ্রুবক। এই জির মানটা তুমি পৃথিবীর যে জায়গায় যাও সব জায়গায় প্রায় একই মান, জি, এটা একটা ধ্রুবক। তাহলে এই এর বদলে যদি জি লিখি, ভি সমান জিটি আসে। এখন যেহেতু জিটা সব জায়গায় সেম, যেটা ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটা উঠে দিলে পরে সমানুপাতিক চিহ্ন চলে আসে। আর সমানুপাতিক চিহ্ন যদি উঠাতে হয় তাহলে আবার একটা ধ্রুবক দিতে হয়। তাহলে আমরা এখন ধ্রুবক উঠিয়ে দেবো, তাহলে সমান সমানের পরিবর্তে চলে আসবে এখন সমানুপাতিক ধ্রুবক। তাহলে আসছে যে ভি সমান ভি সমানুপাতিক টি। এই যে ভি সমানুপাতিক টি, এটা এই যে গ্যালিলিও দ্বিতীয় সূত্র। এইভাবে গাণিতিকভাবে প্রমাণ করা যায় যে গ্যালিলিও যে সূত্রটা দিছে, এই সূত্রটা কি আসলেই বাস্তব ছিল কিনা, এই সূত্রটা কিভাবে প্রমাণ করবো। কারণ সায়েন্স মানে একজন একটা বললে পারে ওই জিনিসটা চোখ বুঝে অন্ধবিশ্বাসের মতন বিশ্বাস করা যাবে না, গাণিতিক ভাবে প্রমাণ দিলে পারে তারপরে সেখানে এটা বাস্তব মেনে নিতে হবে। কারণ ফিজিক্স মানে প্রত্যেকটারই গাণিতিক রূপ থাকবে। তাহলে যে গ্যালিলিও যে দ্বিতীয় সূত্রটা দিয়েছিল, আমরা তার গাণিতিক প্রমাণ পেয়ে গেলাম, ভি সমানুপাতিক টি। এখন তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। বোঝো নাই? মানে এই জায়গায় বলা হয়েছে তৃতীয় সূত্রে যে এই সমানুপাতিক টি স্কয়ার। স্থির অবস্থান থেকে একটা বস্তু ছেড়ে দিলাম, এই জায়গা থেকে কিছু সময় পরে ভূমিতে পড়লো এই জায়গায়, এখন এইটুকু উচ্চতা এইচ, এখন এই জায়গা থেকে যে জায়গায় পড়লো এই জায়গায় যে সময় লাগে টি, এই টিটা এই এইচ এর বর্গের সমানুপাতিক। দেখে এবার এই সূত্রটা এখন প্রমাণ করা যায় নাকি। যেহেতু গ্যালিলিও বলছে নিশ্চয়ই প্রমাণ করা যাবে। দেখি, আমরা একটা সূত্র প্রমাণ করছিলাম, এই সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। যেহেতু এটা পড়ন্ত বস্তু তাই এর জায়গায় জি হবে আর এস এর জায়গায় এইচ হবে, তাহলে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এখন এই সূত্রতে যদি কিছু মান বসাই, এই সমান ইউ, এই জায়গাতে স্থির অবস্থান বলা হয়েছে, মানে স্থির অবস্থানে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। তাহলে যদি বসাই 0 গুণন টি প্লাস
হাফ জিটি স্কোয়ার বা এইচ সমান এই সম্পর্ক গুণ করলে 0 প্লাস হাফ জিটি স্কোয়ার বা এইচ সমান এই জায়গায় যে আছে হাফ আর এই জি, মানে এই হাফ গুণন জি গুণন টি স্কোয়ার। এই জিটা তো ধ্রুবক, কারণ অভিকর্ষ ত্বরণ আগেটা প্রমাণে দেখছিলাম, অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সব জায়গায় সেম, পৃথিবীর যে কোনো জায়গায়। তাহলে এটা একটা ধ্রুবক, তাহলে এই 9.8 জিটা ধ্রুবক, সাথে হাফ মানে 0.5 এটা তো ধ্রুবক, তাহলে দুইটা মিলে একটা আলাদা একটা ধ্রুবক। তাই ধ্রুবকের পরিবর্তে আমরা আবার সমানুপাতিক চলে আসবে, এই সমান সমানুতে। তাহলে সুতরাং এই সমানুপাতিক টি স্কোয়ার, এই যে হলো সেই গ্যালিলিওর তৃতীয় সূত্র, যেটা গ্যালিলিও বলছে যে নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তু ছেড়ে দিলে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এই যে এই সমানুপাতিক টি স্কোয়ার, এটা হলো গাণিতিক প্রমাণ। এই জিনিসগুলো সবাই নোট করে রাখবে, কারণ এইগুলো সব জায়গায় নাই, বইতেও নাই ওইভাবে। বইতে খালি 3টে বাংলা ভাবে লেখা আছে কথায় যে 3টে সূত্র এগুলা, কিন্তু এরকম প্রমাণ কোনো জায়গায় নেই। তুমি ইন্টারমিডিয়েটে যখন উঠবে এসএসসি লেভেলে এগুলো প্রমাণ নাই, তো এগুলো নোট করে রাখবে, পরে প্রয়োজন হবে। এখন দেখি কিছু গ্রাফ দেখি, গ্রাফের তো অনেক ম্যাথ আসে আমাদের, তো সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো, পরে তুলে নিয়ে। এখন আসুক কিছু গ্রাফ, কারণ পরীক্ষায় মাঝে মধ্যে দেখা যায় যে গ্রাফ নিয়ে আমাদের বেশ কিছু ম্যাথ আসে। দেখা যায় গ্রাফ, বেগের একটা গ্রাফ দেখি। বেগের গ্রাফ আঁকার জন্য আমাদের লাগবে, দেখো বেগ, বেগ ভি সমান এস বাই টি। তাহলে বেগ নির্ণয় করার জন্য এস আর টি দুইটাই দেওয়া থাকবে। তাহলে বেগের যদি গ্রাফ আঁকতে লাগে তাহলে আমার দুইটা মান অবশ্যই দেওয়া থাকা লাগবে। এস দেওয়া থাকবে, টি, এখন এদের বিভিন্ন মান দেওয়া থাকবে, দেখা যাক। এখন এস সমান ধরো এটা 2, 4, 6, 8, টি সমান এটা ধরো 3, 5, 7 এরকম কিছু, 10। এখন গ্রাফ আঁকা লাগবে। এই জায়গায় এস দেওয়া আছে মিটারে, টি দেওয়া আছে সেকেন্ডে। এখন গ্রাফটা যদি এরকম ভাবে আঁকি, এই যে মূল বিন্দু, এখন গ্রাফে বেগ, তাহলে এই দুইটার বেগটা কত আসে? প্রথম এই যে এই সেকেন্ডে মানে 3 থেকে 5 যাইতে, তাহলে বেগ আসতেছে ধরো একটুকে ধরো v1 এ বেগ আসতেছে 3 থেকে 5 এ, তাহলে h কতটুকু দূরত্ব? তাহলে 4 minus 2, 5 minus 3, কারণ বেগের পার্থক্য বা সময়ের পার্থক্য, এই সরণের পার্থক্য 4 minus 2, আর নিচে আছে এইটুক আসতে কতটুকু সময় লাগে। তাহলে 3 থেকে 5, তাহলে 2 সেকেন্ড, তাহলে 2/2 সমান 1 মিটার পার সেকেন্ড। আর v2 তে কত? v2 তে আবার তাহলে এইটুকে, তাহলে সরণের পার্থক্য হচ্ছে 6 minus 4, 6 minus 4 by 7 minus 5 সমান 2/2 সমান 1 মিটার পার সেকেন্ড। একইভাবে যদি এইটুকু নির্ণয় করা যায়, v3 সমান আসতেছে সরণের পার্থক্য 8 minus 6, 2 ভাগ সময়ের পার্থক্য 3, 2/3, এটা 2/3 কত আসবে সেটা ধরো মিটার পার সেকেন্ড। এখন যদি মানটা বসানো যায় গ্রাফে ধরো বেগ এই পর্যন্ত ধরো 1, 2, 3, এইদিকে ধরো তোমার ভি যাচ্ছে আর এদিকে যাচ্ছে টি। তাহলে যদি মানগুলো বসাই,
3, 5, 7, 10। তাহলে প্রতিবারই বেগ v1 v2 1 করে যাচ্ছে প্রতিবার। মানে এই জায়গা থেকে এই পর্যন্ত যেটা আসছে প্রথমে 0 ছিল, কারণ স্থির অবস্থান থেকে শুরু করছে। 0 যাওয়ার পরে কিছুতে 3 সেকেন্ড পরে তারপর যেটুকু দূরত্ব কমছে, এই পাশের দেখো এই পর্যন্ত 1 মিটার পার সেকেন্ড, 7 আসছে এই পর্যন্ত আবার 1 মিটার পার সেকেন্ড। তাহলে দুইটুকুই এই যে 1 মিটার পার সেকেন্ড এই পর্যন্ত, এরপর আবার 7 সেকেন্ড পর্যন্ত যে গেছে ওটা আবার 1 মিটার পার সেকেন্ড। তাহলে আবার এইটুক 1 মিটার পার সেকেন্ড। তারপর যেটুকু গেছে 2/3, মানে এর এখন বেগের মানটা কিছু কমছে, কমছে। তারপর ধরো কিছু পরে যেহেতু বলে না হয়তো থেমে যাবে, এরকম গ্রাফ। এটা 0 a b c, এটা ধর d, এটা হচ্ছে গ্রাফ। তারপরে হতে বলে ত্বরণের গ্রাফ আঁকার জন্য লাগবে বেগ আর সময়, কারণ ত্বরণের সূত্রতে বেগ আর সময় এই দুইটা লাগে, এই দুইটা অনুপাত হচ্ছে ত্বরণ। ত্বরণ a সমান v/t, তাহলে গ্রাফ আঁকার জন্য v আর t লাগবে। v/t, ধরো v আছে মিটার পার সেকেন্ড এককে, t আছে সেকেন্ড এককে। তাহলে v ধরো 2, 4, এটা 6, এটা ধরো 3, 5, 7 এরকম। তাহলে গ্রাফটা আসতেছে কি আগের মতোই, 0, এদিকে আসতেছে বেগ আর এদিকে আসতেছে সময়। 2, 4, 6 পরে লিখতেছি এটা। ত্বরণ কি a1 সমান আসতেছে এই বেগের পার্থক্য বাই সময়, এটা হচ্ছে ত্বরণ। তাহলে বেগের পার্থক্য কি, যদি এই পর্যন্ত 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত ত্বরণটা কত, 4 - 2 বেগের পার্থক্য, 4 - 2 বেগের পার্থক্য বাই সময় পার্থক্য, 5 - 3 সমান 2/2, এটাও 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর আবার আসতেছে ধরো 4 থেকে 6 পর্যন্ত যা কত ত্বরণ হয়, a2 আসতেছে 4 - 6 বেগের পার্থক্য সময়ের পার্থক্য, 7 - 5 সমান 2/2 সমান 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বেগ দেখে যাচ্ছে এই জায়গা একটা সমবেগ বজায় রাখছে, বেগের মান মানে ত্বরণের মানটা সব সময় একই সেম। ত্বরণ এই জায়গাও ছিল 1, তার সময় বাড়তেছে, সময় মানে 3, 5, 7, তাহলে 3 সেকেন্ডে ত্বরণ আসছে এই 1 পর্যন্তই। 1 আগে 0 ছিল এই পর্যন্ত আসছে, তারপরে 5 পর্যন্ত গেছে 1 মিটার পার সেকেন্ডই, তারপর আবার যে 5 থেকে 7 গেছে ওটা আবার 1 মিটার পার সেকেন্ড, মানে এরকম গ্রাফটা a b c। তো এই ছিল আজকে ক্লাসটা কেমন ছিল সবাই কমেন্টে জানাবেন। আর আমাদের এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি, যাদের যে বিষয় ক্লাস থাকে সর্বোচ্চ 100টা কমেন্ট হলে একই বিষয়ের উপর তার একটা ফ্রি ক্লাস দিয়ে দেবো। তাই যাদের যা প্রয়োজন কমেন্টে জানাবে, আর আজকে ক্লাসটি কেমন ছিল বলবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দেবে তোমাদের মধ্যে দেখার জন্য। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।